টেলিভিশনে দেখো তো, এডুকেশন টাইমস। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগতম জানাচ্ছি এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন সংস্কারের বাংলাদেশ চতুর্থ পর্বে। আমাদের এই নিয়মিত আয়োজনের আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম গ্রেডের আন্দোলন, প্রত্যাশা ও প্রাপ্তি। প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে যে আন্দোলন অনুষ্ঠিত হয়ে আসছে, আজ আমরা ভূমি অর্জন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের এই আমাদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমান, আহ্বায়ক, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। শিক্ষাক্ষেত্রের একজন সক্রিয় সংগঠক হিসেবে তিনি আন্দোলনের ভিতরের বাস্তব চিত্র ও এই আন্দোলনের প্রাপ্তির দিকগুলো নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন। আমি জাহিদুল হক এই পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছি। তো আমরা আর দেরি না করে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান শুরু করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম গ্রেডের আন্দোলন, প্রত্যাশা ও প্রাপ্তি। তো আমি আলোচনার শুরুতেই আমি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলন শুরু হয়েছে গত 8ই নভেম্বর থেকে, সেই আন্দোলনের যে সহকারী শিক্ষকদের যে দশম গ্রেডের দাবিতে তারা যে আন্দোলন করে আসছে, ঢাকা ব্যাপী সারা দেশে যে তারা কর্মবিরতি পালন করছে, এই দশম গ্রেডের যৌক্তিকতা কতটুকু, আমি এই প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের সম্মানিত মাহবুবুর রহমান, আহ্বায়ক, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। জি, ধন্যবাদ এডুকেশন টাইমসকে এবং সঞ্চালক জাহিদুল ইসলামকে, জাহিদুল হককে ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এডুকেশন টাইমস আজকে আমাকে, আমার মতো একটা ক্ষুদ্র নগণ্য মানুষকে আপনাদের স্টুডিওতে নিয়েছে। এই জন্য আন্তরিকভাবে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আমার পক্ষ থেকে এবং প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সঞ্চালক জাহিদুল হক ভাই যে প্রশ্নটি করেছেন যে দশম গ্রেডের যৌক্তিকতা কতটুকু, আসলে দেখুন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ, এটা একটা ব্যারিয়ার যে স্নাতক দ্বিতীয় বিভাগ। বাংলাদেশের অন্যান্য চাকরিজীবীদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা থাকে স্নাতক, কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয় না স্নাতক দ্বিতীয় বিভাগ। এটা যদি আপনি দেখে থাকেন, তো এটা 2019 নিয়োগ বিধি অনুযায়ী এটা হয়েছিল। সেই 2019 সালের নিয়োগ বিধির পরে করোনাকালীন চলে আসে। করোনার পরে আমরা সেই আমাদের এই ন্যায্যতার দাবিটুকু আমরা ভয়েস রেজ করতে শুরু করি, যেটি আমি সর্বপ্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী দশম বাস্তবায়ন সমন্বয় পরিষদের একটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই ভয়েসটা রেজ করি, সেই 2021 সালের 13ই নভেম্বর থেকে। পরবর্তীতে আমরা 2022 সালে 28শে জানুয়ারি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে আমরা অনড়ম্বর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমাদের দশম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরি, যেখানে আমরা সেই 2021 সালের 22 সালের 13 নভেম্বর থেকে শুরু করে 2022 সালের 28শে জানুয়ারি যে প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে আমি যে দাবিটি তুলে ধরেছিলাম, সেখানে আপনাদের মিডিয়া সহ ইলেকট্রনিক্স মিডিয়া অনেকেই সেই নিউজ করেছিল 28শে জানুয়ারি 2022 সালে। সেখানে আমরা যৌক্তিকতা তুলে ধরেছিলাম যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ, কিন্তু আমাদের সমযোগ্যতা সম্পন্ন অন্য বিভাগে, যেমন ধরেন সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তাদেরকে দেওয়া হচ্ছে দশম গ্রেডে। আবার ধরুন আমাদেরই ছাত্র কৃষি উপসহকারী, উপজেলা কৃষি উপসহকারী কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা লেভেলে এই পদটির নাম, যেটা ওনাদের এসএসসি এবং 4 বছরের ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, এসএসসি পাস এবং 4 বছর কৃষি ডিপ্লোমা। সুতরাং তাদেরকে দেওয়া হচ্ছে দশম গ্রেড। আবার আমাদেরই অনেক ছাত্র নার্স হয়েছেন, তাদের এইচএসসি পাস এবং নার্সিং ডিপ্লোমা, তাদেরকে দেওয়া হচ্ছে দশম গ্রেড। পুলিশের সাব ইন্সপেক্টর স্নাতক পাস, তাদেরকে দেওয়া হচ্ছে দশম গ্রেড। আমাদের যে মন্ত্রণালয়গুলো, বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রশাসনিক কর্মকর্তা, স্টেনোটাইপিস্ট বা স্টেনোগ্রাফার, সার্টিফিকেট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইসব পদগুলো যেটা 14তম গ্রেডের, আবার তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মানে একটু কম, বা হয়তো স্নাতক বা তার চেয়েও কম, তাদেরকে আবার পদোন্নতি দিয়ে দশম গ্রেড দেওয়া হচ্ছে। এই যে আমাদের বিষয়। আরেকটা বিষয় বলতে চাই যে আমাদেরই মন্ত্রণালয়ের, আপনি জেনে আরো একটু আপনার জানানোর জন্য বলছি যে আমাদেরই মন্ত্রণালয়ের
একই পাঠ্যক্রম, একই পাঠ্যসূচি, একই ছাত্র, একই পাঠ্য বই নিয়ে আমাদের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে যে শিক্ষক, তাদের নিয়োগ যোগ্যতা স্নাতক এবং তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড। তাহলে আমাদের মন্ত্রণালয়ে আমাদেরকে একই শিক্ষার্থী, একই কারিকুলাম, একই পাঠ্যসূচি নিয়ে আমরা যে কাজ করছি, আমাদেরকে দেওয়া হচ্ছে 13তম গ্রেডে। এই মন্ত্রণালয়েরই আমাদেরই মানে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক দেওয়া হচ্ছে 10ম গ্রেড। এই যে ডিসক্রিমিনেশন, এটি কিন্তু আসলে আপনি যদি বলে নেই, বাংলাদেশ সংবিধানের 26, 27, 28 ধারায় বলা হয়েছে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে চাকরি ক্ষেত্রে নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। এই একটা বিষয় রয়েছে। আবার বলে নেই যে আমাদের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে 10ম গ্রেডে সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেখানে যদি কোনো শিক্ষক স্বল্পতা হয়, তাহলে আমাদেরকে আবার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 13তম গ্রেডের শিক্ষকদের সেখানে সংযুক্তি প্রদান করা হয়। এই যে একটা বিষয়, তার মানে আমরা যোগ্যতার কোনো আমাদের ঘাটতি নেই। যোগ্যতা ঘাটতি হলে তাহলে 10ম গ্রেডের পদে আমাদেরকে সংযুক্তি বা ডেপুটেশন দেওয়া হয়তো না। এই হলো বিষয়। আর একটা বিষয় বলে নেই যে আমাদেরই ছাত্র 8ম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড 12তম গ্রেড, কোনো মন্ত্রণালয়ে 11তম গ্রেডও দেওয়া হয়েছে, যেটি আমাদের জন্য মানে কি বলবো, এটা মানে মর্যাদার বিষয়ে যে এখানে আমাদেরকে কোথায় রেখেছে রাষ্ট্র। আজকে দেখুন, আজকে যে আন্দোলনের প্রেক্ষাপট, আমরা যে গত 8ই নভেম্বর প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে যে আমরা অবস্থান কর্মসূচি চালিয়েছি, আমরা দীর্ঘদিন আপনাকে বললাম 2021 সালে ভয়েস রেজ করার চেষ্টা করেছি। আমরা ঢাকা প্রেস ক্লাবে 2023 সালের 4 মে আমরা এই 10ম গ্রেড দাবিতে মানববন্ধন করেছিলাম। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমাদের যৌক্তিকতা, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন, ইনি 8 তারিখে শপথ গ্রহণ করেছেন, আর 12 তারিখে যখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় রেডি হয় নাই, তখনই আমি গিয়ে আবেদন দিয়ে আসছি 12 তারিখে, 12ই মানে আগস্ট। তো এই হলো অবস্থা। তো এখন আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, আমাদের মন্ত্রণালয়কে বলে আসছি, আমাদের ইতিমধ্যে গত 22শে সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যারের সঙ্গে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের 7 সদস্য বিশিষ্ট, পরবর্তীতে একজনকে যুক্ত করে 8 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল আমরা সেখানেও আমাদের যৌক্তিকতা তুলে ধরেছি। এবং ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়, উনি বহুবার বলেছেন আমাদের 10ম গ্রেডের ন্যায্য দাবি, কিন্তু সার্বিক বিবেচনা উনি দিতে পারতেছে না। বা উনি রিসেন্টলি একটা কথা বলেছেন যে উপজেলা পর্যায়ে যে মানে যেখানে বেতন হয়, ওনার এখানে টেলিভিশনে বক্তব্য রয়েছে, সেখানে সেসব হিসাব সহকারী বা উচ্চমান সহকারীদের বেতন গ্রেড আমাদের শিক্ষকদের বেতন গ্রেডের চেয়েও উপরে। এই যে একটা আমাদের শিক্ষকদের বলা হয় মহান পেশা, পৃথিবীর উন্নত বিশ্বে বলেন, যেখানে বলেন, শিক্ষকদের কিন্তু একটা সম্মানিত করা হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু সেই সম্মানের জায়গাটা রাষ্ট্র রাখেনি। আমরা যখন 8ই নভেম্বর আমরা জাতীয় প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি করলাম, সেখান থেকে আমরা যেহেতু শিক্ষক, আমাদের মূল মানে উপকরণ হচ্ছে কলম, যে কলমের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি, যেখানে আপনি বলতে পারেন আপনাকে পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা সূরা আল-আলাকে প্রথম আয়াত যেটা বলা হয়েছে ইকরা, অর্থাৎ পড়ো। এই পড়ানোর দায়িত্বে কিন্তু আমরা শিক্ষকরা এবং শিক্ষার স্মৃতিকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু আমরা প্রজন্ম গড়ার কারিগর হিসাবে, আমরা কারিগর, প্রজন্ম গড়ার কারিগর। সুতরাং সেই কলম নিয়ে আমাদের প্রথম কাজ, লেখানোর কাজে, পড়ানোর কাজে কলম প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই কলমটাই আমরা দীর্ঘদিন যেহেতু আমাদের দাবি পূরণ হচ্ছে না, বিদায় আমরা কেন্দ্রের শহীদ মিনার থেকে মার্চ করে আমরা সেই স্মৃতি বিজড়িত যে জুলাই মানে যে জুলাই যে শাহবাগে যে জুলাই চত্বর, সেই জুলাই চত্বর আমরা কলম সমর্পণের জন্য গিয়েছিলাম। সেখানে শাহবাগ থানার থেকে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়, কিন্তু আমাদের কেন্দ্রের শহীদ মিনার থেকে পুলিশ ব্যারিকেড নিয়েই কিন্তু, পুলিশ প্রোটেকশন দিয়েই কিন্তু আমাদের ওই পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু শাহবাগ থানার সামনে আমাদের ব্যারিকেড দেওয়া হয়। আমরা ডিসি, পুলিশ, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মাসুদুর রহমান স্যারকে আমরা কিন্তু অনুরোধ করেছিলাম, স্যার আমাদের এই কলম সমর্পণটা আমরা জুলাই স্মৃতিস্তম্ভের ওখানে, আমরা জুলাই মানে শাহবাগের মোড়ে যেই স্মৃতিস্তম্ভ আছে, জুলাই 36 জুলাই যে স্মৃতিস্তম্ভ রয়েছে, ওখানে আমরা একটু সমর্পণ করব। কিন্তু উনি যখন আমাদের দিতে মানে অনাগ্রহ প্রকাশ করেন, তখন আমরা শিক্ষকরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, তখন দেখেন উনি আমাদেরকে পুলিশ, রাষ্ট্রীয় পুলিশ বাহিনী আমাদের অতিরিক্ত বল প্রয়োগ করে প্রায় 300 শতাধিক শিক্ষক শিক্ষিকা আমরা আহত হয়েছি। অনেকে রক্ত, বাংলাদেশের ইতিহাসে, প্রাথমিক শিক্ষার ইতিহাসে, শিক্ষার ইতিহাসে এত রক্ত ঝরেনি কখনো। আমি মনে করি বিগত সরকারের সময় ঝরেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার, যিনি রাষ্ট্রের বিভিন্ন বৈষম্য নিরসনের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে সেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় বীর, নোবেল বিজয় বীর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও একজন অধ্যাপক, ওনার শাসন আমলে আমাদের শিক্ষকদের রক্ত জড়িয়েছে। প্রায় 3 শতাধিক শিক্ষক আজকে বিভিন্ন ধরনের ওই যে
গ্রেনেড বোমার যে প্লাস্টিক গুলো স্প্লিন্টার বা তাদের দিয়ে ঢুকে গেছে। আজকে অনেকের চোখের সমস্যা হয়েছে, চোখে ঢুকে গেছে, অনেকের পা হারিয়েছে, পা ভেঙেছে, অনেকের হাত ভেঙেছে। মানে কি বলবো, একটা দুর্বিষহ প্রাথমিক শিক্ষা দুর্বিষহ ভাবে আমরা একটা জীবন পাস করছি। এই যে এত আহত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে বা শিক্ষার ইতিহাসে এত রক্ত ঝরানি। আমাদের 2013 সালে 12 সালে একটা আন্দোলন হয়েছিল আমাদের নবজাতিকরণ শিক্ষকদের। সেই আন্দোলনে একজন শিক্ষক মারা গেছে, কিন্তু এত রক্ত ঝরেনি। তো এই হলো অবস্থা আমাদের আন্দোলনের প্রেক্ষাপট এবং যৌক্তিকতা আপনার সামনে তুলে ধরলাম। যে আসলে আমাদের বলা হয় শিক্ষকরা মহান পেশা, তাহলে মহান পেশা শিক্ষকদের আমরা তো বেশি দেরি করি না, আমরা 10ম গ্রেড দাবি করেছি। আমরা 10ম গ্রেড দাবি, মাত্র দেখেন আমরা শিক্ষকরা 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন পাই, মাত্র 11,000 টাকা বেতন। আমি এডুকেশন লাইভ টাইমস এর এই স্টুডিওর মাধ্যমে দেশবাসীকে, সকল শ্রেণী পেশার মানুষকে বলতে চাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি শিক্ষার সূতিকারের কারিগর, প্রজন্ম করার কারিগর হয়ে থাকে, তাহলে এই স্নাতক পাঁচধারী দ্বিতীয় বিভাগ পাঁচধারী শিক্ষকদের রাষ্ট্র রাখছে 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতনে। মাত্র 11,000 টাকা বেতনে আমরা অনেকেই ঋণের বোঝা নিয়ে এই কোনোতে শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করতে হয়, অনেকে ঋণের বোঝা নিয়ে পাঠদানে মনোনিবেশ করতে হয়, যেটা জাতির জন্য হতাশা। আমি আপনার এই লাইভের মাধ্যমে, আপনার এডুকেশন টাইমস এর এই স্টুডিওর মাধ্যমে আমি সকল আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত আহ্বান, আমাদের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করুন। সম্মান বৃদ্ধি করলে ডক্টর আপনি যেমন শিক্ষাগুরুর মর্যাদা করেছেন, যে বাদশাহ আলমগীর শিক্ষাগুরুর শির উন্নত করেছেন, আমি মনে করি নোবেল বিজয়ী বীর আমাদের শিক্ষকদের শির উন্নত করবেন। ধন্যবাদ। জি দর্শক, আমরা শুনছিলাম 10ম গ্রেডের আন্দোলনের যে যৌক্তিকতা আমাদের সম্মানিত আহ্বায়কের কাছ থেকে, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে আন্দোলনের পরবর্তীতে 12 তারিখে যে সচিবালয়ে যে একটি বৈঠক হয়, ওইখানে 11তম গ্রেডের আশ্বাস দেওয়া হয়েছে সরকার থেকে। তো এই আশ্বাসের পরবর্তীতে সাধারণ শিক্ষক সহ সবার মাঝে একটা অসন্তোষ এর দানা বেঁধেছে, এবং তারা বিশ্বাস করছে না যে তাদের যে দাবি 10ম গ্রেডের দাবি, এর পরিবর্তে 11তম গ্রেডের কথা বলছে সরকার, এটিও সরকার আসলে দিবে কি না, তারা আসলে সন্দিহান। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি ধন্যবাদ। আমরা একটু পূর্বে যাই। আমরা এই 10ম গ্রেডের দাবিতে আপনি এবছরেই 24 জানুয়ারি আমরা মার্চ ফর 10 গ্রেড কর্মসূচি নিয়েছিলাম কেন্দ্রের শহীদ মিনার থেকে। সেখানে যমুনা অভিমুখে আমরা গিয়েছিলাম। সেখানে শাহবাগ থানা পুলিশ আমাদেরকে ওখানে পথরোধ করেন, এবং শাহবাগ থানার পুলিশ ভ্যানে করে আমাদের 10 সদস্যের একজন 10 সদস্য প্রতিনিধিকে আমাদেরকে বলা হয় যে আমরা যেহেতু প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে মার্চ করছি, আমাদের বলা প্রধান উপদেষ্টার সঙ্গে বা প্রধান উপদেষ্টা তখন দেশের বাইরে ছিলেন, ওনার প্রতিনিধির সঙ্গে আপনার সাক্ষাৎ করতে নিয়ে যাবো। উনি প্রধান উপদেষ্টার বাসভবনের প্রতিনিধি, মানে উপদেষ্টার বাসভবনের কর্মকর্তার সঙ্গে আমাদের আলোচনা করতে নিয়ে গিয়ে গাড়ি ঘোড়ায় আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায়। আসলে সেদিন ছিল শনিবার দিন, সেখানে কোনো অফিস কর্মকর্তা ছিল না। উনি শুধু বলে যে আপনারা এসে এখানে স্মারকলিপি দিয়ে না। কিন্তু আমাদের বলা হয়েছিল প্রধান উপদেষ্টা এপিএস এর সঙ্গে আমাদের সাক্ষাৎ করবেন। এই যে শুভঙ্করের ফাঁকি আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা সেখান থেকে ঘুরে এসে আমরা আরেকটি আলটিমেটাম দেই, সেই আলটিমেটাম গ্রহণ করা হয় না, এবং 16 ফেব্রুয়ারি আমরা মার্চ ফর ডিগনিটি একটা কর্মসূচি গ্রহণ করি, সেটা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গেটের সামনে। সেখানে আমরা প্রায় 500 জন শিক্ষকের উপস্থিতিতে আমরা সম্মানিত ডিজি মহোদয়, ডিজি সহ আমাদের পুলিশ এবং প্রশাসনের গোয়েন্দা সংস্থা লোকজনের উপস্থিতিতে আমরা সেখানে কনফারেন্স রুমে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা আমাদের শিক্ষকদের ইতিমধ্যে 12তম গ্রেড দেওয়ার একটা প্রস্তাবনা দিয়েছিল। সেই 12তম গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষক পদটি বাতিলের আবেদন করে আমরা একটা 10ম গ্রেডের যৌক্তিকতার একটা আবেদন আমাদের সম্মানিত ডিজি মহোদয়ের কাছে দিই। সেই প্রেক্ষিতে আমার ডিজি মহোদয় একটি প্রস্তাবনা দেয় আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের যৌক্তিকতা তৈরিতে একটি প্রস্তাবনা প্রেরণ করে মন্ত্রণালয় গত 7ই আগস্ট জনাব রেবেকা সুলতানা যুগ্ম সচিব স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে অর্থ বিভাগকে আমাদের 10ম গ্রেডের যৌক্তিকতা দেখিয়ে 11তম গ্রেডের প্রস্তাবনা প্রেরণ করা হয় অর্থ বিভাগে। তো সেই আলোকে যদি বলতে চাই যে আমাদের 10ম গ্রেডের যৌক্তিকতা দেখানো হয়েছে, কিন্তু আমাদেরকে 11তম গ্রেডের জন্য প্রস্তাব করা হচ্ছে। এই জায়গা থেকে কিন্তু আমরা আজকে এই 8ই নভেম্বর আমরা মাঠে নেমেছি দাবি আদায়ের কর্মসূচিতে। মূলত আমাদের মন্ত্রণালয় কিন্তু যৌক্তিকতা দেখেছে 10ম গ্রেডের, কিন্তু আমাদেরকে 11তম গ্রেডের প্রস্তাবনা করেছে। এটার বিরুদ্ধে অবস্থান আমরা করেছিলাম যে আমাদের 10ম গ্রেডে যেহেতু যৌক্তিকতা দেখেছেন, 10ম গ্রেডে আমাদেরকে দিতে হবে। এবং এর প্রেক্ষিতে আপনি দেখেছেন যে 8 তারিখে আমাদের তো একটা বড় ধরনের একটা আমাদের শিক্ষকদের আহত হয়েছে। তারপরে পরের দিন 9 তারিখে আমাদের মন্ত্রণালয়ের সচিব স্যার আমাদেরকে
এখানে জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দের তত্ত্বাবধানে তারা বিষয়টি ডিলিংস করতেছিলেন। তারা আমাদেরকে ডেকে আমাদের মন্ত্রণালয়ের সচিব স্যারের সঙ্গে আমাদের নিয়ে গেলেন। সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন বলছিলেন যে প্রাথমিক গণশিক্ষা সচিব এবং অর্থ সচিবের সঙ্গে আপনাদের মিটিং হবে। আমরা ওখানে গিয়ে দেখতে পাই যে সেখানে অর্থ সচিব মহোদয় ছিলেন না। তখন আমরা আমাদের সচিব স্যারকে বললাম, স্যার আমাদেরকে তো নিয়ে আসা হয়েছে অর্থ সচিব স্যারের সঙ্গে বা আপনার সঙ্গে আলোচনা করার জন্য। তখন আমরা বললাম, স্যার আমরা অর্থ সচিব স্যারের সঙ্গে কথা বলতে চাই। তখন আমাদের কথাগুলো ওখানে বলার পর আমাদের প্রাথমিক গণশিক্ষা সচিব স্যার অর্থ সচিব স্যারকে ফোন দিয়ে তাৎক্ষণিক একটা ডেট নেই যে পরের দিন অর্থাৎ 10 তারিখে ডেট নেন 5:30 বিকেল 5:30। সেখানে আমরা অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অর্থ মন্ত্রণালয়ের সচিব স্যারের সভাপতিত্বে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার সেখানে উপস্থিত ছিলেন এবং 2টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমরা শিক্ষক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমাদের যৌক্তিকতাও আমরা অর্থ সচিব স্যারের কাছে উপস্থাপন করি। সেখানে উনি আমাদের যৌক্তিকতা শুনে উনি আমাদের যুক্তির সঙ্গে উনি একমত হয়েছিলেন, কিন্তু উনি বলছেন দেখেন একটা পে কমিশন গঠন হয়েছে, এই মুহূর্তে তো আসলে আমাদের প্রজ্ঞাপন দেওয়া এই মুহূর্তে আমাদের সম্ভব হচ্ছে না, যেহেতু একটা কমিশন গঠন হয়েছে। সুতরাং আপনাদের এই প্রস্তাবনাগুলো আমরা পে কমিশনের কাছে সুপারিশ প্রেরণ করেছি। অর্থ সচিব স্যার বলেছেন যে আমি নিজেও কথা বলেছি আমাদের পে কমিশন চেয়ারম্যানের সঙ্গে। তো ওইখান থেকে একটা প্রস্তাবনা যখন আসবে এবং সেটা আমরা তখন বাস্তবায়ন করব। তখন আমরা কিন্তু হতাশ ছিলাম। আমরা বলছি না আমরা এই কর্মসূচি প্রত্যাহার করবো, আমাদের কর্মসূচি থাকবে যে স্কুল পর্যায়ে আমরা হয়তো কর্মবিরতি আওতায় নিয়ে আসবো। তো পরবর্তীতে আমাদের একজন আহ্বায়ক ভুলক্রমে উনি একটি কথা বলে ফেলছেন মিডিয়ার সামনে যে আমাদের কর্মসূচি প্রত্যাহার, কিন্তু আসলে এটা আমাদের সকলের সিদ্ধান্তের কথা ছিল না। পরবর্তীতে তো আমাদের প্রোগ্রামটি এইভাবেই শেষ হয়ে যায়, এই অবস্থা। কিন্তু শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে, আমরা এতগুলো শিক্ষক আহত হলাম, আমরা এতগুলো শিক্ষকের রক্ত ঝরলো, আমরা শূন্য হাতে ফিরে আসলাম প্রজ্ঞাপন হাতে না নিয়ে। এটা আমার কাছেও দুঃখের বিষয়, সকলের কাছে দুঃখের বিষয়। তবে আমি মনে করি মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকে হয়তো এইভাবে রেখেছেন বিদায় কিন্তু এটা হয়েছে। সর্বোপরি মহান আল্লাহ তাআলা রিজিক দাতা, মহান আল্লাহ তাআলা উত্তম কর্মবিধায়ক। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা ইনশাল্লাহ কর্মসূচি নির্ধারণ করে আমাদের ন্যায্য দাবি, দশম গ্রেড দাবি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা শুনছিলাম এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন সংস্কার বাংলাদেশের 4র্থ পর্বের 10ম গ্রেডের আন্দোলন প্রত্যাশার প্রাপ্তি নিয়ে। আমাদের তৃতীয় যে প্রশ্নটি হচ্ছে জনাব মাহবুবুর রহমানের কাছে, সেটি হচ্ছে আমরা দেখতে পেয়েছি আন্দোলন চলাকালীন সময়ে যখন সচিবালয় বৈঠক হয়, সচিবালয় থেকে বের হওয়ার পরে যে আন্দোলনের ব্যর্থতার জন্য যেটা সাধারণ শিক্ষকরা দায়ী করছেন যে নেতৃবৃন্দের সমন্বয়হীনতা, এবং সচিবালয়তে বৈঠক শেষে বের হয়ে আসার পরে একটা সবার মধ্যে আলাদা মনোভাব তৈরি হয়েছে। কেউ বলছিলেন আন্দোলন চালিয়ে যাবেন, কেউ বলছিলেন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তো এই যে নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়হীনতা, এই বিষয়টাকে আপনি কিরকম দেখছেন? আসলে এত বড় একটা প্রোগ্রামে মানে খুব অল্প সময়ের মধ্যে প্রোগ্রামটা আমরা কিন্তু উপস্থাপন করেছিলাম। খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 7-8 দিনের ব্যবধানে আমাদের অবস্থান কর্মসূচিটা আমরা ঘোষণা করেছিলাম এবং প্রস্তুতি আমাদের যথেষ্ট ছিল। আসলে যে কোনো বিষয়ের ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে, ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল না হওয়াটাই অস্বাভাবিক। তো আসলে আমরা একজন আহ্বায়ক ভুলক্রমে বা মানে মনের অজান্তেই হয়তো কথাটা বেরিয়ে গেছে, তখন এই কথাটা শুনে কিন্তু আমরা অন্যান্যরা কিন্তু আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম। আসলে আমরা হতাশ হয়ে গেছিলাম যে এই শিক্ষকরা তখন লাইভ চলছিল, বিভিন্ন মিডিয়াতে লাইভ চলছিল এবং আমাদের শহীদ মিনার থেকে বিভিন্ন ভাবে কথা আসতেছিল, নেতারা কি করলো, নেতারা কি বিক্রি হয়ে গেল, নেতারা কি টাকা খেয়ে বসে পড়লো, এরকম বিভিন্ন ভাবে আমাদেরকে ফোনে যখন শিক্ষকরা আমাদের বলছেন, তখন আসলে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়েছিলাম, আমরা হতাশ হয়েছিলাম। বিদায় আসলে আমাদের মধ্যে একটু গ্যাপ তৈরি হয়েছিল। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই গ্যাপগুলো সারিয়ে নিয়েছি। ইনশাল্লাহ আমরা আরো দৃঢ় শক্তি নিয়ে ইস্পাত কঠিন মনোবল এবং যে 8 তারিখে যে অবস্থান কর্মসূচির যে দুর্বলতাগুলো চিহ্নিত করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে কঠোর আন্দোলন এবং কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের 10ম গ্রেডের ন্যায্যতার দাবি আদায় করে ছাড়বো। জি, ধন্যবাদ। আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে যে আপনারা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, প্রাথমিক শিক্ষকের যে 3 দফা দাবির প্রেক্ষিতে আপনারা যে আন্দোলন করছেন, সেই দাবি আপনাদের ছিল 10ম গ্রেডের উন্নীতকরণ। সেখানে সরকার থেকে আপনাদেরকে জানানো হয়েছে 11তম গ্রেড আপনাদেরকে দেওয়া হবে। তো এই 11তম গ্রেডও যদি আপনাদেরকে না দেওয়া হয়, তৎপরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি হবে? আসলে দেখুন, এখানে অর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। সেই অর্থ মন্ত্রণালয়ের সচিব স্যারের সভাপতিত্বে যখন একটা আলোচনা এজেন্ডা হিসেবে নেওয়া হয়, সেটি বাস্তবায়ন না হওয়ার কোনো মানে এই মুহূর্তে আসলে ভবিষ্যৎ তো আসলে বলা যায় না। আগামীকাল কি ঘটবে এটা তো একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, দুনিয়ার কোনো মাকলুক জানে না। সুতরাং আমি আগামীর কথা আমি বলতে চাই না। ইনশাল্লাহ
আমি মনে করি আমি আমাদের কর্তৃপক্ষের প্রতি, আমাদের অভিভাবক, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার যথেষ্ট আন্তরিক এবং আমাদের উপদেষ্টা মহোদয় আন্তরিক। সুতরাং আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই যে আমাদের ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, সেই প্রেস বিজ্ঞপ্তির দ্রুত বাস্তবায়ন করবেন, এইরকম প্রত্যাশা করছি আমি। জি। যে দীর্ঘদিনের যে আন্দোলন, যেদিন আপনাদের উপর লাঠি চার্জ করলো, ওই দিন আপনাদের আন্দোলনের শিক্ষকদের মাঝ থেকে কতজন আহত হয়েছেন এবং যারা আহত হয়ে তাদের এখন কি অবস্থা, আপনারা কোনো প্রকার? যে আমি আসলে আমি তো আপনি তো জানেন যে আমি থানা হেফাজতে ছিলাম প্রায় 20 ঘন্টার মতো, 21 ঘন্টার সময়ের মতো বের হয়ে আসছি। ওই সময় আমি আহতদের খবর কিন্তু পাইনি, আমার কাছে ফোন নিয়ে নেওয়া হয়েছিল। আমি পরবর্তীতে যখন আসলাম, আসার পরে তো যে মন্ত্রণালয়ে যাওয়া, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। পরে মঙ্গলবার দিন থেকে আমি একটু খোঁজ নেওয়া শুরু করেছি। আমি প্রথমেই বলেছি, ফেসবুকে বলেছি যে আমার শিক্ষকদের, আহত শিক্ষকদের আগে জীবন সংকটাপন্ন রেখে আমার গ্রেড ওয়ানের দরকার নেই। আমাদের শিক্ষকদের আগে জীবন, আহত শিক্ষকদের আগে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, তারপরে আমরা পরবর্তী চিন্তা করব। এই আলোকে কিন্তু আমি আজকে কয়েকদিন থেকেই সারাদিন সেসব আহত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি সশরীরে তাদের সঙ্গে দেখা করছেন। তো এইভাবে তাদের সঙ্গে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো আমরা একটা ডাটাবেস তৈরি করছি কতজন শিক্ষক আহত হয়েছেন। তো আমার বিশ্বাসে যে 200 অধিক শিক্ষক, 300-300 অধিক শিক্ষক আহত হয়েছে। তো ইতিমধ্যে আমার ডাটাবেজে আমরা নিয়ে আসছি। ডাটাবেজে আওতা আসলে তো বাংলাদেশের দেখেন 4.5 লক্ষ শিক্ষকের মধ্যে সেখানে তো অনেক শিক্ষক উপস্থিত হয়েছিল। আসলে প্রত্যেকের মানে অনেকে তো ফেসবুকে ইউজ করে না বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও ইউজ করে না। আমরা ফেসবুকের মাধ্যমে যেসব শিক্ষকদের ডাটা এন্ট্রি করতে পেরেছি, এখন পর্যন্ত প্রায় 90 জনের মতো আমরা একটা মানে প্রাথমিক একটা করছি। জি, আরো চলছে, আমাদের আরো পর্যবেক্ষণ চলছে। আরো আমাদের মানে শিক্ষকদের তথ্য আমরা সংগ্রহ করছি। শিক্ষকরা হয়েছেন তাদের কোনো ব্যবস্থা নিয়ে? আসলে দেখেন রাষ্ট্রের আন্দোলনে যে শিক্ষকরা হ্যাঁ দেখেন রাষ্ট্রের আপনি যাই বলেন, আমাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, প্রজন্ম গড়ার কারিগর, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকরা সেই মেরুদণ্ডের কারিগর। তো এই কারিগর দিয়ে রাষ্ট্রের নির্দেশে, আমি বলবো রাষ্ট্রের নির্দেশে আমাদেরকে বল প্রয়োগ করে পুলিশ যেভাবে আমাদেরকে আহত করা হয়েছে এবং কোনো বিবৃতি দেয় না, আমাদের মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নাই। আমার রাষ্ট্র এই বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকের তো বিবৃতি দেয়। দেখেন সাম্প্রতিককালে আমাদের একজন রাজনৈতিক ব্যক্তি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুকে আহত করা হয়েছিল, তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে চিকিৎসা করা হয়েছে। কিন্তু আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদায় কি আমাদের প্রতি একটু নজর নেই সরকারের? তারা বলে আমরা মানুষ গড়ার কারিগর। আমার শিক্ষকরা কাতরাচ্ছে বিছানায়, কারো চোখ নষ্ট। আজকে একটা শিক্ষক দুটি পা লাল হয়ে গেছে, আমাকে ফোন দিয়ে অজরে কাঁদছে। রাষ্ট্র থেকে এখনো কোনো কিছু করা, আমার ওই দপ্তর থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি, একটা প্রেস বিজ্ঞপ্তি করে দেওয়া। তাহলে আমাদের মর্যাদা কোথায়? আমাদের মর্যাদা শুধু বক্তৃতার মঞ্চে, আমাদের প্রকৃত পড়তে কোনো মর্যাদা নেই আমাদের। আসলে কি বলবো, অর্থনীতির সঙ্গে মর্যাদা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতির চাকার সঙ্গে মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মাত্র 11,000 টাকা বেতনে 13তম গ্রেডে আসলে আমাদেরকে তো মানুষ মনে করে না। যেখানে সচিব মহাদের পাচক ভাতা 15,000 টাকা, 16,000 টাকা। এই জায়গায় আমরা রয়েছে শিক্ষকরা, খুব কষ্ট। মানে চিফ অ্যাডভাইজার একটা পেজ রয়েছে যেখান থেকে প্রতিনিয়ত অনেক ব্রিফিং দেওয়া হয়, অনেক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু আমাদের শিক্ষকরা আজকে বিছনায় কাতরাচ্ছে, কান্নাকাটি করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, যেটা আমরা আশা করছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস স্যারের শাসন আমলে আমাদেরকে অন্তত শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য অগ্রণী হবে এবং আমাদের পাশে দাঁড়াবেন। কিন্তু কি হলো, আমরা তো কলম নিয়ে গেছি, আমাদেরকে পুলিশ বাহিনী আমাদেরকে অতিরিক্ত বল প্রয়োগ করে, সে কি বলবো, সাউন্ড গ্রেনেড, জল কামান, মানে আমরা পদপিষ্ট হয়ে গেলাম। অনেক শিক্ষক উপর দিক কি অবস্থা দেখবেন আপনি। ইত্তেফাক পত্রিকার একটা লাইভ দিয়েছে, সেখানে পুলিশ কিভাবে পিটাচ্ছে। আমরা কি বলুন, আমরা কি জড়বস্তু বলেন? আমরা কি জড়বস্তু বা আমরা কি মানে কি কোনো অপরাধী? আমরা শিক্ষক, ওইসব শিক্ষকদেরকে আমরাই তো পড়িয়েছি, তাদের একটু কাঁপলো না। এসে লম্বা মানে সবুজ পাইপ দিয়ে কিভাবে পিটাচ্ছে। আপনি দেখবেন ইত্তেফাক পত্রিকা দেখবেন, বাংলাদেশ প্রতিদিন দেখবেন, অনেক মিডিয়াতে আসছে।
এভাবে কোনো শিক্ষকদের কেউ পিটাই না। আমরা তো ভাই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যাইনি, আমরা একটা কলম সমাপনে গিয়েছি যে আমাদের কলম আমাদের প্রধান উপকরণ, শিক্ষার উপকরণ কলম, আমরা এই কলম দিয়ে আমরা শিখাই। এবং পবিত্র কোরআনে সূরা আল আলাকের প্রথম আয়াতই হচ্ছে ইকরা, যা পড়ানো, এই পড়ানোর দায়িত্ব তো আমরা শিক্ষকরা। সুতরাং এই কলমটা আমরা সমাপনের জন্য গিয়েছিলাম 36 জুলাইয়ে যে স্তম্ভটি শাহবাগে, সেখানে পুলিশ দিতে দিল না, বিধায় ওনারা বিনা উস্কানিতে আমাদের উপরে আক্রমণ করলো, যেটা জাতির জন্য লজ্জার। এই যে আপনার শিক্ষকদের রক্ত ঝরছে, আমি মনে করি এটা এই রক্ত শুধু আমাদের শিক্ষকদের না, এই রক্ত অন্তর্বর্তীকালীন সরকারের রক্ত ঝরছে, এই রক্ত হচ্ছে রাষ্ট্রের রক্ত ঝরছে আমি মনে করি। জি জি, আমরা জানি যে আন্দোলন চলাকালীন সময় আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনি নিজেও আপনার বক্তব্যে বলেছেন। তো আপনাকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময়টাতে আপনার সাথে কি হয়েছিল এবং পরবর্তীতে আপনি কিভাবে ছাড়া পেয়েছিলেন, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ জাহিদুল হক ভাইকে। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, পুলিশ যেভাবে আমাকে টেনে হিসেবে নিয়ে গেছে, মনে হচ্ছে আমি ছিনতাইকারী। রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, রাষ্ট্রের মানে ডাকাতি হয়, রাষ্ট্রের মানে কি বলবো, তাদেরকে ধরতে পারে না আমাদের শিক্ষকদের। আমি বলছি আমি যাচ্ছি, আমি স্বইচ্ছে যাচ্ছি, আমাকে এবার টেনে এনে যান, আমাকে বেল টেল ধরে কিভাবে টানা এসে করছে মিডিয়াতে আপনারা দেখেছেন। তো এই জায়গা থেকে আমাকে যাওয়ার পরে ঢাকা মানে মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান, উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেনি। তবে শাহবাগ থানার পুলিশ প্রথম অবস্থা আমার সঙ্গে একটু স্ল্যাং দু একটা বাক্য বিনিময় করেছেন, পরবর্তীতে উনি অবশ্য খারাপ ব্যবহার করেনি। কিন্তু আমার সঙ্গে আর যে 4 জন ছিল, অর্থাৎ আমাদের আমি সহ আরো 5 জন ছিলাম, আমি তাদের নামও বলতে চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। সর্বপ্রথম ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনার সাতক্ষীরা দেবহাটা উপজেলার সোহেলকে নিয়ে গিয়ে ওনাকে লক আপে রেখেছিল। লক আপে রাখার পরে 1 মিনিট 1.5 মিনিট লক আপে রাখার পরে ওখান থেকে বের করছে এবং ওনাকে ধরেই ওনাকে একটা পুলিশ চর মেরেছে। আমি গতকালকে ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি, সোহেলের কাছ থেকে, দেবহাটা উপজেলার শিক্ষক সোহেলের কাছ থেকে। তারপরে ধরে নিয়ে গেছে পটুয়াখালী লিটনকে, তারপরে ধরে নিয়ে গেছে ঢাকা ধামরাইয়ের শরীফ ভাইকে, তারপরে ধরে নিয়েছে আমাদের আক্কেলপুরের আব্দুল কাদেরকে, জয়পুরহাট জেলা আক্কেলপুরের আব্দুল কাদেরকে। সর্বশেষ আমাকে নিয়ে গেছে, ওদেরকে আগে নিয়ে গেছে। তো ওরা তো ভয়ে মানে ভীত। আমি যখন গিয়েছি তখন ওদের সাহস হয়েছে। পরবর্তীতে যখন আমার ডিটি অফিসের রুমে ছিলাম, তখন দেখি যে বারান্দাতে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আসমা খাতুন নামে একজন শিক্ষককে ধরে নিয়ে যায়, একটা মহিলা শিক্ষক নিয়ে যায়। পরবর্তীতে আমি যখন আসমার খোঁজ নিচ্ছিলাম, তখন পুলিশ মাঝরাতে 12টার দিকে, তো না, ওনার আত্মীয় স্বজন এসে আসমাকে পুলিশ নিয়ে গেছে, মানে হেফাজত থেকে নিয়ে গেছে। এই অবস্থা। তো আমাদের শিক্ষক সোহেলের গায়ে পুলিশ হাত দিয়েছে থানা হেফাজতে। তা আমরা শিক্ষক, আমরা তো চোর না। আমি মনে করি শাহবাগ থানা সহ পুলিশ প্রশাসন যারা রয়েছেন, যে পুলিশটি থাপ্পড় মেরেছে এবং বিভিন্ন পত্রিকার, ইত্তেফাক পত্রিকার ফুটেজ সংগ্রহ করে যে পুলিশগুলো আমাদের পিটাইছে, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আওতা নিয়ে আসতে হবে। আজকের এই এডুকেশন লাইভের, টাইমস লাইভের পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং পুলিশ প্রশাসনকে জানাতে চাই, আমরা চোর ডাকাত না, আমরা শিক্ষক। আমাদেরকে এইভাবে পিটানো তাদের মোটেও সমীচীন হয়নি। এবং আজকে যে আহত, এখানে কোনো বিবৃতি প্রদান করা হয়নি। আমি এটা জাতির জন্য লজ্জাস্কর। আমাদের যে মানসিক স্ট্রোমানে রয়েছি, আজকে আমি অসুস্থ, কিন্তু অনেক শিক্ষক অসুস্থ। এই যে সাউন্ড গ্রেনেডের আঘাতে অনেকের কানের পর্দা ফেটে গেছে, অনেকে কান শুনতে পাচ্ছে না। আমরা যদি ক্লাসরুমে যাই, আমরা তো ক্লাসরুমে ফিরে গেছি, তাহলে আমাদের শিক্ষার্থী কোনো কথা বললো, আমার এই কানের যে আমরা শুনতে পাচ্ছি না, তাহলে কি পাঠদানে ব্যাঘাত ঘটছে না? পাঠদানে ব্যাঘাত ঘটছে কিন্তু নিশ্চয়ই। এই যে মানসিক প্রমাণে আমরা যে পাঠদান করছি, এটা আসলে রাষ্ট্রকে ভেবে দেখতে হবে যে আর কোনো, আমি আপনার এই এডুকেশন টাইমস এর লাইভ থেকে বা আপনার স্টুডিওর মাধ্যমে আমি জানাতে চাই, আর কোনো শিক্ষকের গায়ে যেন হাত দেওয়া হয় না। এইটুকু আপনাদের কাছে রাষ্ট্রকে অন্তত বলতে চাই। জি ধন্যবাদ। আমরা শেষের দিকে চলে আসছি একদম। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে আপনাদের যে দীর্ঘদিনের আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনাদের যে সাধারণ শিক্ষকরা রয়েছেন, সেই শিক্ষক এবং সাধারণ জনসাধারণের জন্য আপনাদের কোনো বার্তা বা মেসেজ রয়েছে কিনা যদি বলতেন। আসলে আমরা আমাদের যে বার্তা, শিক্ষকদের জন্য বার্তা একটাই যে আমরা আসলে চেষ্টা করেছি, আমরা আপনাদের হয়তো সামনে থেকে, আমি নিজেকে নেতা দাবি করি না, কখনোই না, আমি নেতা দাবি করি না। আপনাদের একজন সহকর্মী, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের 4 লক্ষ শিক্ষকের কাছে আমি বলতে চাই যে আমি আপনাদের একজন সহকর্মী, আপনাদের সহকর্মী হয়ে কাজ করছি এবং আমাদের 10ম গ্রেডের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব, এটুকু আপনাদেরকে বলতে চাই। আমার কাছে কোনো আপোষ নেই। আমাকে থানা হেফাজতে কিন্তু বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা রেডি হচ্ছে।
আপনি শহীদ মিনারের শিক্ষকদের উদ্দেশ্যে অন্তত মেসেজ পাঠান, তারা যেন ওখান থেকে কর্মসূচি ত্যাগ করে চলে যায়। কিন্তু আমি পরবর্তীতে আমি কিন্তু বলেছি না, কর্মসূচি চালিয়ে যেতে হবে, আপনার কর্মসূচি আমার আমার জেল হোক, ফাঁসি হোক, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমার শিক্ষকদের মর্যাদার লড়াইয়ে তো আমার যদি আমাকে থানায় তো আটকে রাখা হয়েছে, যদি এর জন্য জেল হয় বা চাকরিচ্যুত করা হয়, আমার এতটুকু আফসোস থাকবে না। তবুও আমাদের শিক্ষকদের যেন মর্যাদার বৃদ্ধি হয়, দশম গ্রেড দাবি পূরণ হয়, এটুকু। শিক্ষকরা আমাকে ভুল বুঝবেন না ভাই, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের সঙ্গে রয়েছি। আর আমাদের শাহবাগে যাওয়ার পথে আমাদের সাময়িক দেশের ঢাকা শহরে ঢাকাবাসীর কিছু সাময়িক দুর্ভোগ হয়েছে যানবাহনে, তাদের কাছে অনুরোধ করব, আমরা তো আপনাদেরকে আমাদের মতো শিক্ষকরা তো আপনাদের পড়িয়েছে, তাদের জন্য আপনাদের সন্তানকে আমরা পড়াচ্ছি, তাদের জন্য সামান্য এই দুর্ভোগটুকু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকোণে দেখবেন। এবং আমি আমার অভিভাবক, শিক্ষক অভিভাবকদের মানে ছাত্র অভিভাবকদের বলবো, আমাদের হয়তো একটা দিন কর্মসূচি কর্মবিধি পালন করেছি, আমরা ইনশাল্লাহ পুষে নিতে পারবো ইনশাল্লাহ। আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি মানে হতাশ হওয়ার কিছু নাই, আমরা শিক্ষকরা এটা পুষিয়ে নিব। কোনমতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কোনমতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, এবং রাষ্ট্রের প্রতিও আমাদের কোনো বিরোধ নেই। সুতরাং রাষ্ট্রের যে প্রধান, রাষ্ট্রের যে নির্বাহী প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার, আমি আপনার এই লাইভের মাধ্যমে বলতে চাই, রাষ্ট্র চাইলে কি পারে না বলেন? রাষ্ট্র চাইলে কি পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে মামলা ছিল, জরিমানা ছিল, হ্যাঁ, জেল হয়েছিল, কিন্তু মাত্র দেখেন 2-3 দিনের ব্যবধানে রাষ্ট্রের নির্বাহী আদেশে সবকিছু উল্টো হয়ে গেছে। উনি কিন্তু বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমরা শিক্ষকরা, উনি তো নোবেল বিজয়ী বীর, অর্থনীতিতে উনি তো ডক্টরেট করা, উনি হলো শান্তিতে নোবেল বিজয়ী। তাহলে শান্তি নোবেল বিজয়ীর রেজিমে, শান্তিতে নোবেল বিজয়ীর শাসনামলে শিক্ষকদের যেভাবে রক্ত ঝরেছে, আমি আপনার এই লাইভের মাধ্যমে বলতে চাই, এখনো কোনো রাষ্ট্র থেকে কোনো মানে বিবৃতি প্রদান করা হয়নি। এবং আমি আজকে আপনার লাইভের মধ্যে বলতে চাই, আমাদের আহত শিক্ষকদের ডাটা তৈরি করে আমরা তথ্য দিব, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক ব্যক্তি গণ অধিকার পরিষদে আমি তাদের কম্পেয়ার করছি না, কিন্তু তিনি একটা রাষ্ট্র বাহিনীর মাধ্যমে আহত হচ্ছে, তাকে সিঙ্গাপুরে গিয়ে বিদেশি নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বিদেশে না, আমরা দেশের মাটিতে আমাদের চিকিৎসা করা হোক, এবং রাষ্ট্রীয়ভাবে এটা যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়, আমাদের যেন এই আহ্বান জানাচ্ছি আপনার এই লাইভের মাধ্যমে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটি বিষয় নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই, সেটা হচ্ছে আমরা গণমাধ্যমে দেখেছি আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন শিক্ষক এরকম মন্তব্য করেছেন যে মুরগি খাইতে পারে না 20 বছর ধরে, এবং বিয়ে হয় না প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে থাকার জন্য। এরকম মন্তব্য কি আপনি কিরকম দেখছেন একজন শিক্ষকের কাছ থেকে গণমাধ্যমে এরকম মন্তব্য? জি, আসলে আমি সর্বপ্রথমে বলতে চাই, আমি আসলে কোনো মিথ্যাচার করতে চাই না, বা মিথ্যাচারের আমি মিথ্যার কোনো কি বলো মিথ্যার আমি সঙ্গে নেই। সত্য সর্বদা সুন্দর। আর যে মহিলা শিক্ষকটি বলেছেন, উনি আসলে রূপক অর্থে বলেছেন হয়তোবা, এখন ওনার ব্যক্তিগত মত, এটা আমি আসলে বলতে চাই না, আমি ওনার সঙ্গে এই বিষয়ে কথাও বলিনি উনি আসলে কিভাবে বলেছেন। তবে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 11,000 টাকা বেতন দিয়ে দেশি মুরগি যদি 800 টাকা কেজি হয়, আর আপনার পরিবারে যদি একটা ছোট্ট ভাই, আপনি একজন স্টুডেন্ট মানুষ হয়তোবা, আপনার আমার অনেক শিক্ষকের ছোট ভাই বোন পড়াশোনা করছে, নিজের সন্তান পড়াশোনা করছে, তাদের পড়াশোনার ব্যয়ভার মিটিয়ে বৃদ্ধ বাবা মার ওষুধের খরচ, নিজের পরিবারের খরচ যুগে 11,000 টাকা বেতনে আসলে বলেন তো দেশি মুরগি খাওয়াটা অনেকে পারে, অনেকে পারছে বা পারে, হয়তো উনি রূপ করতে ব্যবহার করছে, অনেকে হয়তো পারেনি এই অর্থে হয়তো ব্যবহার করেছেন। উনি যে পারেনি এটা হয়তো বলেনি, হয়তো অনেকে পারে না। নতুন শিক্ষক চাকরিতে যোগদান করে 13তম গ্রেডে 11,000 টাকা বেতন দিয়ে, আপনি বলুন 11,000 টাকা বেতন দিয়ে ঢাকা শহরে একজন শিক্ষক কিভাবে চলতে পারে বলেন? তার বিয়ে দিবে 11,000 টাকা? আপনি বলে এডুকেশন টাইমের লাইভের মাধ্যমে বলতে চাই, 11,000 টাকা বেতনের চাকরিজীবীকে দিয়ে কোনো ভালো পরিবারের মেয়েকে কি তার মেয়েকে তুলে দিবে বলেন? তার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কি 11,000 টাকা দিয়ে সম্ভব? বলেন, অনার্স মাস্টার্স করে এসে একজন শিক্ষক 11,000 টাকা বেতনে, 13তম গ্রেডে 11,000 টাকা বেতনে কি খাবে, আর তার স্ত্রীকে কি পড়াবে? এরকম যে হীন বেতনে আসলে আমাদের যে শিক্ষক বলেছে বিয়ে হয়নি, জানি না ওনার ব্যক্তিগত জীবনে কি করেছে জানি না। তো আমি মনে করি কোন কন্যা দায়গ্রস্ত পিতা এরকম শিক্ষকদের বা এরকম চাকরিজীবীদের হাতে তুলে দিবে বলে আমার মনে হয় না। তো অনেকে করছে, এটা একটা ব্যক্তির মত, এটা ওনার ব্যক্তিগত মত। এই ব্যক্তিগত মত আমি বলতে চাই, আমার যে মূল্যায়ন, যে আসলে আমরা খুবই করুণ অবস্থায় দিনাতিপাত করছি বাংলাদেশে। আপনি যদি এডুকেশন টাইমস এর এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই, আপনার বাংলাদেশের যেসব শিক্ষকদের যেসব ব্যাংকে বেতন হয়, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে অধিকাংশ শিক্ষকদের ঋণ, আপনি মাথা নষ্ট। আমার উপজেলায় আমরা
262 জনের মতো শিক্ষক, আমি 1 বছর আগে ডাটা নিয়েছিলাম, সেখানে ওই ব্যাংক ম্যানেজারের কাছে ডাটা নিয়েছিলাম 90% বেশি শিক্ষকদের ঋণ। হয়তো ঋণ নিয়েছে কি কারণে, হয়তো হয়তো কোনো একটু শিক্ষক একটু বাড়ি করার জন্য একটু ঋণ নিয়েছে, এরকম ভাবে। এত এখন দেখেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মূল লক্ষ্যে বলা হয়েছে আমরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করব, কিন্তু আমরা দেখুন 13তম গ্রেডে 11,000 টাকা বেতনে আমরা কি উন্নত জীবন যাপন করতে পারি? তাহলে আমরা নিজেরা যেহেতু উন্নত জীবন যাপন করতে পারি না, তাহলে আমরা কোমলমতি শিক্ষার্থীদের তাহলে কিভাবে উন্নত জীবন যাপনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে পারি? আপনার মাধ্যমে এটি দেশবাসীর কাছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের নীতি নির্ধারক এবং পলিসি মেকারদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। জি, আমরা কমেন্ট থেকে একটা মন্তব্য নিচ্ছি, সেটা হচ্ছে একজন দর্শক মন্তব্য করেছেন যে প্রেস রিলিজ কখন বাস্তবায়ন হবে 11তম গ্রেডের, এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? জি, আসলে প্রেস রিলিজ কখন বাস্তবায়ন হবে এটা তো আসলে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ তো আমি না। আমি তো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপরে আরো ব্যয় নির্বাহী একটা সম্ভবত একটা আছে, কয়েকটি ধাপ অনুসরণ করতে, 5টি ধাপ। সেখানে সচিব কমিটিতে অনুমোদন হতে হয়, অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়, সর্বশেষ মানে রাষ্ট্র নির্বাহী একটা অনুমতির প্রয়োজন হয়। এই যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, আমি আশা করি আমাদের এতগুলো শিক্ষকদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের কর্তৃপক্ষ এতগুলো শিক্ষকদের রক্ত যদি বৃথা যায়, তাহলে এই শিক্ষকরা কিন্তু আর ঘরে বসে থাকবে না, আর এই রক্তের ঝরানো ভয় আর ভীতু হয়ে থাকবে না। ইনশাল্লাহ ঢাকার রাজপথ আবারও প্রকম্পিত হবে এবং তখন আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে আসবো। আমরা অতদূর মানে ওইদিকে যেতে যাচ্ছি না। আমরা আশাবাদী আমাদের কর্তৃপক্ষের কাছে, ইনশাল্লাহ। যেহেতু অর্থ বিভাগের অর্থ সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা হয়েছে, সেখানে তারা প্রশ্ন দিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই প্রেস বিজ্ঞপ্তি বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের এডুকেশন টাইমস এর নিয়মিত লাইভ আয়োজন সংস্কারের বাংলাদেশের 4র্থ পর্ব। আজকে আমাদের এই লাইভের বিষয় ছিল 10ম গ্রেডের আন্দোলন, প্রত্যাশা ও প্রাপ্তি। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান। মোহাম্মদ মাহবুবুর রহমানকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে এসে। জাহিদুল হক ভাই, আর কিছু সময় কি লাইভে আপনি আমাদের দর্শকদের কিছু প্রশ্ন আসছে, আমি দেখতেছি আমার স্ক্রিনে ভেসে উঠছে, যে একটা কমেন্টস নেন যদি সময় থেকে থাকে। তাদের তো আসলে অনেক প্রত্যাশার জায়গা, হয়তো আমি তাদেরকে ভালো কিছু বলতে পারবো কিনা, বলবো কিনা, আপনার মাধ্যমে যদি আরো কিছু তথ্য জানার থাকে বা তাদেরকে একটু জানাতে চাই। জি, আপনার যদি আপনার সময় থেকে থাকে, যদি আপনার স্টুডিওর সময় থেকে থাকে। জি, আমরা মোটামুটি মন্তব্য দেখেছি। এই মন্তব্যগুলো থেকে আপনার কোনোটা দেখেছেন কিনা যে উত্তর দেওয়ার প্রয়োজন আছে, আপনি কোনো দেখছেন কিনা? যে বলছে একটা আলটিমেটাম দিবেন কিনা, আসলে আলটিমেটাম দিলাম। আমাদের প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আবারও এই হয়তো আমাদের রক্ত আবারও আমি বিশ্বাস করি না যে আমাদের রক্ত আবারও রঞ্জিত হবে। আমি বিশ্বাস করি যে অর্থ বিভাগের সচিব মহোদয় যেহেতু আমাদের কথা দিয়েছেন, ইভেন আমি যে কলম সমর্পণ করতে পারিনি, সেই কলমটি কিন্তু আমি অর্থ বিভাগের সচিব মহোদয়ের হাতে আমি তুলে দিয়েছি। স্যার, আমি সেই মানে 36 জুলাইয়ের যে স্তম্ভ, সেখানে কলমটা দিতে পারিনি, এই কলমটি আপনার হাতে সমর্পণ করলাম এবং আপনার এই কলম দিয়েই যেন আপনি আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপনটা আপনি স্বাক্ষর করেন, এইভাবে আমি অর্থ সচিবকে বলেছি এবং তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন আপনার এই কলমটি সযত্নে আমি বাসায় নিয়ে যাব। কলমটি ছিল সবুজ কালারে, উনি আমাকে বলেছেন এই কথাটা। আমার ভালো লেগেছে, আমার ওনার আন্তরিকতা আমার ভালো লেগেছে। আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ যে উদ্বোধন কর্তৃপক্ষ ছিল, তাদেরও আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে। আসলে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আর আলটিমেটামের প্রয়োজন হবে বলে মনে হয় না। আর যদি সময়ের প্রয়োজন দিতে হয়, অবশ্যই আরো কঠোর আলটিমেটাম দেবো ইনশাআল্লাহ। জি, আপনাদের ওই দাবি সম্পর্কে জানতে চেয়েছেন, 10 বছর ও 16 বছরের বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আচ্ছা, 10 বছর 16 বছরের বিষয়টা আমরা যখন উপস্থাপন করেছিলাম, আমাদের এখানে আমাদের একজন নেতৃবৃন্দ উপস্থাপন করেছিলেন, তপন মন্ডল দাদা, তারপরে আবুল কাশেম, আমাদের আরেকজন অন্যতম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল কাশেম, এবং আমাদের আরেকজন আহ্বায়ক জনাব শামসুদ্দিন মাসুদ ভাই এই 10 বছর 16 বছরের বিষয়টি উপস্থাপন করেছেন। এবং সচিব আমাদের অর্থ সচিব মহোদয় আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারকে বলছেন এই বিষয়টি যেহেতু অর্থ বিভাগকে ফেরত পাঠানো হয়েছে নাকচ করে, এটা আবারও পুনরায় উনি ফাইলটি পাঠাতে বলছেন এবং বিষয়টি একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত উপনীত হবেন বলে বলেছেন। এবং আরেকটা কথা বলেছেন যে আমাদের যে শতভাগ বিভাগীয় পদোন্নতি, এটার বিষয়েও
জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের 80% হওয়ার কথা ছিল, আমরা 100% চেয়েছিলাম, সেটিও আবারও পুনরায় আমাদের মন্ত্রণালয়কে ফাইলটি উপস্থাপন করার জন্য অর্থ সচিব মহোদয় এটা বলেছেন। জি, আরেকজন মন্তব্য করেছেন আসলে আমলারাও রাজনৈতিক ব্যক্তিবর্গরাই চান না শিক্ষকের উন্নতি হোক। জি, আবার একটা প্রশ্ন করেন। জি, আমলা এবং রাজনৈতিক ব্যক্তিরাই চায় না যে শিক্ষক এবং শিক্ষার উন্নতি হোক, এই বিষয়ে কিছু বলতেছেন? আসলে শুধু আমলা কেন, আমাদের মধ্যেও তো আছে পিছনে টেনে ধরা, আমাদের শিক্ষকদের মধ্যেও তো রয়েছে। আমরা যখন 10ম গ্রেডের আন্দোলন করছিলাম, আমাদের কিছু ভাই 11তম গ্রেডের জন্য লাফালাফি করছিলেন। দেখেন, আমরা নিজেরাই তো ভালো চাচ্ছি না, তা আমলাদের দোষ দিব কেন? সুতরাং আজকে লাইভের মাধ্যমে বলতে চাই, সকলকে এক হতে হবে, 10ম গ্রেডের কাতারে আসতে হবে। একটি দাবি, আমাদের 10ম গ্রেড সহকারী শিক্ষক প্রদান করতে হবে। এই কাতারটা করতে হবে এক কাতার, 10ম গ্রেডের কাতার। কোনো নেতা নেতৃত্ব থাকবে না, কোনো সংগঠনের পরিচয় থাকবে না, একটাই পরিচয়, 10ম গ্রেডের দাবি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে লাইভে সকলের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। হাসবুনাল্লাহু নিমাল আকিল, নিমান মাওলা ওয়া নিমান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমান মাওলা ওয়া নিমান নাসির। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানকে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ ধরে আমাদের এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন সংস্কৃত পর্বের আজকের যে অনুষ্ঠান শুনছিলাম। আমাদের আজকের বিষয় ছিল 10ম গ্রেডের আন্দোলন, প্রত্যাশা ও প্রাপ্তি। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই লাইভে উপস্থিত হয়ে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য, এবং দর্শক মন্ডলীকেও সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত থাকার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ সেশনটি এখানে শেষ করছি। সবাইকে আপনাকেও ধন্যবাদ, জাহিদুল হক ভাইকে আপনাকেও ধন্যবাদ, আপনার সঞ্চালনা অনেক সুন্দর। এবং পাশাপাশি আমি এডুকেশন টাইমসকে আমাদের এই শিক্ষকের দাবি আদায়ের এই মানে যে কোনো প্ল্যাটফর্মে যেন আমাদের পাশে থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং উত্তর এডুকেশন টাইমসের সমৃদ্ধ কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।